All right. So welcome back to the platform of Biological Code. আমি মোহাম্মদ সালাউদ্দিন। তো আজকে আমাদের জীবনের প্রবাহমানতা এই চ্যাপ্টারের লেকচার 9। আগের লেকচারে আমরা কোষ বিভাজন বা সেল ডিভিশন টপিকটা পুরোপুরি কমপ্লিট করেছিলাম। আজকে আমাদের এই চ্যাপ্টারের একটা নতুন টপিক এবং খুবই ইন্টারেস্টিং একটা টপিক চালু হচ্ছে, যেটা হচ্ছে জনন বা রিপ্রোডাকশন। ঠিক আছে, তো আজকে আমরা জননের প্রথম পার্ট অযৌন জননটা স্টার্ট করব। তো লেটস স্টার্ট লেকচার 9 অফ কন্টিনিউটি অফ লাইফ। আচ্ছা, জননের প্রথম ধারণা আমরা স্টার্ট করি। এই যে আমরা দেখছি যে প্রত্যেক বছর যে গাছে আম তৈরি হচ্ছে, হ্যাঁ, বা এই যে এত এত চারা গাছ তৈরি, বা পরিবেশেই এত জীবের সৃষ্টি হচ্ছে কিভাবে? এর মূল কারণ কি? এর মূল কারণে হচ্ছে জনন। জনন না হলে কিন্তু কি হতো না, একটা জীব থেকে অপর একটা জীবের সৃষ্টি কখনোই হতো না। ঠিক আছে, এই যে মুরগি ডিম পাচ্ছে, সেই ডিম থেকে আবার ছানা, সেই ছানারা আবার পরবর্তীকালে ডিম পাচ্ছে, সেখান থেকে আবার নতুন মুরগির সৃষ্টি। তো এই যে একটা প্রসেস চলছে মুরগির সৃষ্টি হওয়া, বা মানুষের আমরা তৈরি হচ্ছি, বা বিভিন্ন জীবের যে সৃষ্টি, এই সব কিছুর মূলে হচ্ছে জনন বা রিপ্রোডাকশন। জনন বা রিপ্রোডাকশন যদি না হতো তাহলে কিন্তু জীবের সৃষ্টি হতো না, এবং এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে যে বৈশিষ্ট্যটা সঞ্চার হওয়া, এটাও কিন্তু হতো না। ঠিক আছে, তো জনন কি? জনন হচ্ছে একটি জৈবনিক প্রক্রিয়া। এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। জনন হচ্ছে কি? একটা জৈবনিক প্রক্রিয়া। মানে যেমন একটা বিভিন্ন প্রাণীর ক্ষেত্রে যেমন রেচন ত্যাগ হওয়া, তারপরে তাদের পুষ্টি, শোষণ, এইগুলো যেমন একটা অত্যাবশ্যকীয় জৈবনিক প্রক্রিয়া, তেমনি জননও হচ্ছে তাদের মতনই একটা অত্যাবশ্যকীয় জৈবনিক প্রক্রিয়া। এটা জীবের প্রয়োজন, কারণ এটা যদি জীবের না হয় তাহলে কি হবে না, জীবের নতুন তাদের কাছ থেকে নতুন জীবের যে সৃষ্টি, সেটা কিন্তু হবে না। তো জনন হচ্ছে একটি জৈবনিক প্রক্রিয়া, যে প্রক্রিয়ার দ্বারা কি করে, জীব তার নিজের দেহের কোনো একটি অংশের কাজে লাগিয়ে, সেটা হতে পারে রেণু হোক, বা তাদের যে জনন কোষ সেটা হতে পারে, বা তাদের অঙ্গের কোনো একটা পার্ট, ঠিক আছে, অর্থাৎ জীবের যে কোনো একটা অংশ তারা কাজে লাগবে, এবং সেখান থেকেই তাদের অনুরূপ বৈশিষ্ট্যযুক্ত অপর একটি জীবের সৃষ্টি করবে, এবং এভাবেই তারা প্রজাতির অস্তিত্বের সঞ্চালন কিন্তু করবে। মানে প্রজন্ম থেকে প্রজন্মের যে একটা অস্তিত্ব বজায় রাখা, সেটা রাখবে কার মাধ্যমে? জননের মাধ্যমে। ক্লিয়ার? জনন আমরা কি বললাম? একটা জৈবনিক প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় জীব নিজের দেহাংশকে কাজে লাগিয়ে ও তাদের মতনই অনুরূপ বৈশিষ্ট্যযুক্ত অপর একটি জীবের সৃষ্টি করে, এবং এভাবেই তারা প্রজাতির অস্তিত্বকে বজায় রাখে। এবার জনন কয় ধরনের হয়? জনন হয় দুই ধরনের। একটা হচ্ছে অযৌন জনন, ঠিক আছে, এবং আরেকটা হচ্ছে যৌন জনন। আমরা আজকে লেকচার 9-এ কথা বলবো শুধুমাত্র অযৌন জনন সম্বন্ধে। ঠিক আছে, আমাদের আজকের লেকচারে শুধুমাত্র আমরা এই অযৌন জনন সম্বন্ধে কথা বলবো। তাহলে বুঝতে পারলাম আমরা জননের ধারণা, আশা করি একটু ক্লিয়ার হলো। নেক্সট, এবার আমরা দেখবো যে জননের গুরুত্ব কতটুকু আমাদের লাইফে। জননের গুরুত্ব কতটুকু? প্রথমে আমরা বললাম যে একটা প্রজাতির যে অস্তিত্বকে বজায় রাখার ক্ষেত্রে জনন খুবই গুরুত্বপূর্ণ হয়। ঠিক আছে, আমরা পয়েন্টগুলো প্রথমে লিখি, তাহলে এটা বুঝতে পারলাম। তাহলে আমি মিটাচ্ছি এখন। আচ্ছা, জননের গুরুত্ব। প্রথমে আসবে বংশবৃদ্ধি।
যেখানে প্রথম মেন পয়েন্ট বংশবৃদ্ধি ও কি হচ্ছে অস্তিত্বকে রক্ষা করা। বংশবৃদ্ধি, জননের ফলে কি হচ্ছে, একটা জীব থেকে অপর জীবের সৃষ্টি, তার কাছ থেকে এমন অপর জীবের সৃষ্টি। তো একটা জননের মাধ্যমে তাদের যে প্রজন্ম ধারাবাহিকতা বজায় থাকছে। এবার যদি জনন না হতো তাহলে ওই যে জীবটা সেটা বিলুপ্তি হয়ে যেত, মানে ও কি আর পৃথিবীতে থাকতো না। জনন না হলে ধরে নাও এ একটা জীব এক্স, যে কোনো একটা জীব এক্স, এবার যদি জন্ম না হয় তাহলে এর কাছ থেকে তো নতুন জীব সৃষ্টি হবে না, তাহলে এক টাইমে দেখা যাবে এবার এই জন্ম হয়েছে মানে তার মৃত্যু আছে। এবার যখনই এর মৃত্যু হয়ে যাবে এরপরে কি আর অন্য কোনো প্রজন্ম আছে এর মতনই? না, নেই। তাহলে জনন আছে বলে প্রজাতির কিন্তু অস্তিত্ব রক্ষা হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে কি হচ্ছে, বংশেরও বৃদ্ধি ঘটছে। ঠিক আছে, তাহলে প্রথম পয়েন্ট, এটা আমাদের মেন পয়েন্ট জননের, বংশবৃদ্ধি ও অস্তিত্ব রক্ষা। ক্লিয়ার? তারপরে আছে বাস্তুতান্ত্রিক যে ভারসাম্য রক্ষা করা। ঠিক আছে, বাস্তুতান্ত্রিক ভারসাম্য রক্ষার ক্ষেত্রেও কিন্তু কি হচ্ছে, জনন আমাদের কাজে লাগছে। এবার কিভাবে? জীবের মৃত্যু আছে, জীব একটা নতুন জীব সৃষ্টি হয়েছে এবং ধীরে ধীরে এক টাইমে গিয়ে দেখা যাবে তার মৃত্যুও হচ্ছে। তাহলে যদি জনন না হতো তাহলে জীব সবাই মরে যেত, তারপরে আর কি অন্য কোনো জীব থাকতো না। কিন্তু জনন হচ্ছে বলে দেখো কি হচ্ছে, জীবের মৃত্যু হচ্ছে ঠিকই আছে, কিন্তু নতুন জীব সৃষ্টির ফলে ওই যারা মারা যাচ্ছে তাদের ফাঁকা স্থানটা পূর্ণ করছে কে? জননের ফলে নতুন জীব যে সৃষ্টি হচ্ছে তারাই কি করছে, ওই ফাঁকা স্থানটাকে পূর্ণ করছে। তার মানে যে বাস্তুতান্ত্রিক একটা যে ব্যালেন্স, মানে জীবের মৃত্যু হলো ঠিক আছে, কিন্তু কিছু পরিমাণ জীবের জন্মের ফলে ওই যে মৃত্যুর যে ঘাটতিটা সেটা কিন্তু পূরণ করে দিচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে জননের বাস্তুতান্ত্রিক ভারসাম্য রক্ষার ক্ষেত্রে একটা গুরুত্ব। ঠিক আছে, এরপর আমরা দেখবো প্রকরণ সৃষ্টি। নিশ্চয়ই এই পয়েন্টে বুঝতে পারলে জীবের মৃত্যু হচ্ছে ঠিকই আছে, কিন্তু জননের ফলে নতুন জীব সৃষ্টি হচ্ছে, যার ফলে কি হচ্ছে, প্রজাতির যে ভারসাম্য সেটা রক্ষা হচ্ছে। প্রকরণ সৃষ্টি, দেখো জননের ফলে কি হয়, এক প্রজাতি থেকে অন্য প্রজাতিতে বা এক প্রজাতি থেকে এই প্রজাতিতে কি হচ্ছে, নতুন জীব অপত্যের মধ্যে, মানে জনিত্রী জীব এবার জনিত্রী জীব থেকে নতুন জীব সৃষ্টি হচ্ছে, অপত্য তার। এবার জনিত্রী থেকে অপত্যে কি হচ্ছে, বৈশিষ্ট্যের সঞ্চার হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে কিছু নতুন বৈশিষ্ট্যেরও উদ্ভব কিন্তু হচ্ছে। ক্লিয়ার? মানে জনিত্রী জীব যেমন আছে, তো জনিত্রী জীব থেকে যেমন অপত্য জীব সৃষ্টি হচ্ছে, এই অপত্য জীবে কিন্তু কি হচ্ছে, এর বৈশিষ্ট্যগুলো সঞ্চার হচ্ছে এবং কিছু কিছু নতুন বৈশিষ্ট্য কিন্তু উদ্ভব হচ্ছে। এবং এই যে নতুন বৈশিষ্ট্য উদ্ভব হওয়া, এটাই কিন্তু পরবর্তীকালে কি হচ্ছে, প্রকরণ সৃষ্টি, অভিব্যক্তি, অভিযোজন, এই সমস্ত জিনিসগুলো আনতে সাহায্য করছে। আমরা অলরেডি আলোচনা করেছি প্রকরণ কি, অভিব্যক্তি কি, অভিযোজন কি। ঠিক আছে, এগুলো নিশ্চয়ই আমরা জানি। তারপরে যে আমাদের লাস্ট পয়েন্ট, বংশের ধারাবাহিকতা বজায় রাখা। বংশের ধারাবাহিকতা বজায় রাখা। দেখো জননের ফলে কি হচ্ছে, জনিত্রী জীব থেকে অপত্য জীব তৈরি হচ্ছে, অপত্য জীব এক সময় কি হচ্ছে, পরবর্তীকালে সেও জননের উপযোগী হয়ে উঠছে এবং তার কাছ থেকে নতুন অপত্যের সৃষ্টি হচ্ছে। এবং এভাবেই প্রজাতির যে একটা অস্তিত্ব বা প্রজাতির যে ধারাবাহিকতা সেটা বজায় থাকছে কিসের মাধ্যমে, জননের মাধ্যমে। তাহলে এই হচ্ছে আমাদের জননের গুরুত্ব, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা কিন্তু দিয়ে দেয়।
পরীক্ষাতে কিন্তু থাকে জননের 2টি বা 3টি গুরুত্ব লেখো, ঠিক আছে। ঠিক আছে, দেখো জনিত্রী জীব থেকে অপত্য জীবের সৃষ্টি হচ্ছে, এবার অপত্য জীবের জনিত্রী জীবের বৈশিষ্ট্যগুলো আসছে, অপত্য জীব থেকে আবার সে যখন জননের উপযোগী হয়ে উঠছে তার কাছ থেকেও বৈশিষ্ট্যগুলো প্রজন্ম থেকে প্রজন্মে সঞ্চারিত হচ্ছে। এভাবে একটা বৈশিষ্ট্যের মানে একটা প্রজন্মের যে ধারাবাহিকতা, সে ধারাবাহিকতা জননের মাধ্যমেই বজায় থাকছে। তাহলে এই হচ্ছে পয়েন্ট। কোনো যদি পয়েন্টে প্রবলেম হয় তোমাদের এখনো বুঝতে, তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবে, ঠিক আছে। যদি কোনো প্রবলেম হয় যে দাদা এইবার প্রথম হয়তো পয়েন্টটা বুঝতে পারলাম না, তো সেটা আমাকে পয়েন্ট কমেন্টে বলবে, আমি আরেকবার পরের দিনে যে ক্লাস হবে সেখানে আলোচনা করে দেবো, ঠিক আছে। তো আমাদের জননের গুরুত্ব কমপ্লিট। এবার আমরা স্টার্ট করবো অযৌন জনন, ঠিক আছে। আচ্ছা, অযৌন জনন ব্যাপারটা কি? অযৌন জননের ক্ষেত্রে মানে জনন মেনলি দুটো যদি জীব থাকে তাদের ক্ষেত্রে তারাও মিলিতভাবে জনন করতে পারে, বা একটা জীব একাই কি করতে পারে, জনন করতে পারে। তো যে জননে শুধুমাত্র একটি মাত্র জনিত্রী জীব থেকেই একটি মাত্র জনিত্রী জীবের প্রয়োজন, এবং সেই একটি মাত্র জনিত্রী জীব কি করবে, জননে অংশগ্রহণ করবে, তার দেহকোষ বিভাজনের মাধ্যমে হোক, হ্যাঁ কোষ বিভাজনের মাধ্যমে হোক, কি হয়, জননটা সম্পন্ন হয়। এবার সেক্ষেত্রে রেণু উৎপাদনের মাধ্যমে হতে পারে, বা মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমেও জননটা হতে পারে, ঠিক আছে। তো অযৌন জননের ক্ষেত্রে প্রথম যে পয়েন্টটা আমাদের দরকার সেটা হচ্ছে কি, একটি মাত্র জনিত্রী জীব প্রয়োজন। সেক্ষেত্রে কি হচ্ছে, একটি মাত্র জনিত্রী জীবের দ্বারা হয় জননটি হয়। তাহলে কি হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে একটা মাত্র জীব কি হচ্ছে, জনন সম্পন্ন করছে। এবার অযৌন জননের বিভিন্ন প্রকার আছে, ঠিক আছে। রেণু উৎপাদনের মাধ্যমে হোক, খন্ডীভবন প্রক্রিয়া হোক, পুনরুৎপাদন প্রক্রিয়া, এরকম বিভিন্ন প্রক্রিয়া কিন্তু আছে অযৌন জননের ক্ষেত্রে। কিন্তু মেন যেটা আমাদের মনে রাখতে হবে যে একটি মাত্র জীব দ্বারাই এই জননটা সম্পন্ন হয়, ঠিক আছে। এবং এক্ষেত্রে কি হচ্ছে, খুব অল্প সময়ের মধ্যে আমরা অনেক অপত্যের সৃষ্টি করতে পারি, ঠিক আছে। এই যে জননটা আছে এর ক্ষেত্রে কিন্তু কি হয়, অল্প সময়ে অনেক অপত্য তৈরি হয়। তাহলে নেক্সট আমরা কি দেখলাম পয়েন্ট, অল্প সময়ে অনেক অপত্য তৈরি হয়। আমি মানে এগুলো তো একটা একটা পয়েন্ট হয়ে লিখে রাখছি, তোমরা নিজেরা নিজেদের মতন করে গুছিয়ে লিখবা, ঠিক আছে। আর বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে প্রকরণ সৃষ্টি হয় না, যেহেতু জনিত্রী জীবের মতনই হুবহু বৈশিষ্ট্য যুক্ত তৈরি হয়। আর একটা পয়েন্টও আছে, অযৌন জননের ক্ষেত্রে কি হয়, যে জনিত্রী জীব থেকে অপত্য জীব তৈরি হচ্ছে, ঠিক আছে। জনিত্রী জীব থেকে অপত্য জীব তৈরি হচ্ছে, তো এই অপত্য জীবটা একদম হুবহু একদম তাদের ক্রোমোজোমের বিস্তার, হ্যাঁ সমস্ত কিছু, এবং তাদের চেহারা একদম পুরো মাতৃজীবের মতো, মানে জনিত্রী জীবের মতো। তাই প্রকরণ কিন্তু সৃষ্টি হয় না, কারণ বৈশিষ্ট্য তো জনিত্রীর মতনই অপত্যের, তাই কোন রকমের প্রকরণ সৃষ্টি দেখা যায় না, শুধুমাত্র মিওস্পোর থেকে উৎপন্ন জীব ছাড়া। এবার মিওস্পোরের ব্যাপারটা তোমাদের এখন যদি বলি তো তোমরা বুঝতে পারবে না, তাই একটু ওটা মুখস্থ করে নেবে, দরকার নেই। তোমরা এতটুকু মনে রাখো যে প্রকরণ সৃষ্টি হয় না, ঠিক আছে। প্রকরণ সৃষ্টি কিন্তু হয় না, ঠিক আছে। আর একটা পয়েন্ট বললাম আমি,
যে বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, অধিকাংশ ক্ষেত্রে অপত্য জীব জনিত্রী জীবের কি হচ্ছে, জনিত্রী জীবের অনুরূপ হয়, মানে অনুরূপ মানে হুবহু তার মতনই হবে বেশিরভাগ ক্ষেত্রে, সব ক্ষেত্রে বলছি না। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের অযৌন জননের কিছু পয়েন্ট। একটি মাত্র জীব লাগছে, হ্যাঁ, তারপর কি দেখা যাচ্ছে যে অপত্য জীবটা জনিত্রী জীবের মতনই হচ্ছে একদম হুবহু। আর কি হচ্ছে, আমরা অল্প সময়ে অনেক অপত্য তৈরি করতে পারছি। আর দেখা যাচ্ছে যে মিয়োস্পোর ছাড়া উৎপন্ন জীব যদি না হয়, মানে জীবটা যদি মিয়োস্পোর থেকে উৎপন্ন না হয় তাহলে তার কিন্তু প্রকরণ সৃষ্টি হয় না, আর যদি মিয়োস্পোর থেকে উৎপন্ন হয় তাহলে তার প্রকরণ সৃষ্টি হবে। ঠিক আছে, তো এই চারটে পয়েন্ট অযৌন জনন সম্বন্ধে আমাদেরকে মনে রাখতে হবে। এবার আমরা দেখবো যে অযৌন জননের কিছু প্রকারভেদ, মানে কিছু পদ্ধতি, প্রকারভেদ না, কিছু পদ্ধতি, মানে একটা জীব কি কি পদ্ধতি দ্বারা অযৌন জনন করে। ঠিক আছে, কমপ্লিট এটা, তারপরে চলো অযৌন জননের পদ্ধতি। প্রথমে যে পদ্ধতি সম্বন্ধে আমরা আলোচনা করব সেটা হচ্ছে কি, বিভাজন। প্রথমত পয়েন্ট হচ্ছে বিভাজন, মানে সেলের যে ডিভিশন বা কোষ বিভাজনের দ্বারা যে জননটা হয় সেটা সম্বন্ধে কথা বলবো আমরা। এবারে এই বিভাজন হয় দুই ধরনের, একটা হয় দ্বিবিভাজন এবং আরেকটা হয় বহু বিভাজন। একটা হচ্ছে দ্বিবিভাজন এবং আরেকটা হচ্ছে বহু বিভাজন। দ্বিবিভাজন মেনলি করে অ্যামিবা, দ্বিবিভাজন কি করছে, মেনলি করছে কি অ্যামিবা, তার সঙ্গে সঙ্গে ইউগ্লিনাও করে। এবার দ্বিবিভাজন প্রসেসটা কি, দ্বিবিভাজনের ক্ষেত্রে কি হয়, এটা একটা জীব ধরে নাও এটা অ্যামিবা, অ্যামিবা, তো অ্যামিবা কি করবে, অ্যামিবা কি করবে, তার যে ক্ষণপথগুলি আছে, প্রথমত যে ক্ষণপথগুলি অবলুপ্তি ঘটে প্রথমত ক্ষেত্রে, তারপরে দেখা যায় যে তার শরীরটা ধীরে ধীরে ডাম্বেলের মতন আকার ধারণ করে। ডাম্বেল শেপ মানে নিশ্চয়ই বুঝতে পারছো কেমন, ডাম্বেল মানে এরকম আকার ধারণ করছে, এরকম হতে শুরু করে। তার সঙ্গে সঙ্গে মানে যখন তার দেহটা ডাম্বেলের মতন আকার ধারণ করে, সেই সঙ্গে সঙ্গে তার শরীরে যে কোষ থাকে, মানে কোষ বলছি, যেটা যে নিউক্লিয়াস থাকে, সেই নিউক্লিয়াসটাও কি হয়, ডাম্বেলের মতন আকার ধারণ করে এরকম ভাবে। এক টাইমে গিয়ে দেখা যায় কি, এক টাইমে গিয়ে দেখা যায় যে তার যে নিউক্লিয়াস আছে সেই নিউক্লিয়াস গুলো কিন্তু কি হয়, এখান থেকে কিন্তু দুটো অপত্য নিউক্লিয়াসের সূচনা হয়, মানে দুটো অপত্য নিউক্লিয়াস তৈরি হয়ে যায় এরকম ভাবে। নিয়ে তারপরে কি হয়, তারপরে তার কোষ দেহটা আলাদা হয়ে যায়। নিয়ে এরকম ভাবে অপর একটা অ্যামিবা তৈরি করে। বুঝতে পারলাম যে কি হচ্ছে, দ্বিবিভাজন দেখা যাচ্ছে কার মধ্যে, অ্যামিবা আর ইউগ্লিনা। ঠিক আছে,
তো এ হচ্ছে অ্যামিবার দেহ ছিল প্রথমে। তো প্রথম ক্ষেত্রে দেখা যাবে তার কোষটি ডাম্বেলের মতন আকার ধারণ করলো। এবার যখন তার দেহ, যে পুরো দেহটা যখন ডাম্বেলের মতন আকার ধারণ করছে, তার যে কোষের যে নিউক্লিয়াস, মানে তার যে দেহের যে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসটাও এরকম দেখো ডাম্বেলের মতন আকার ধারণ করবে। নেক্সট স্টেপে দেখা যাবে ওই নিউক্লিয়াস দুটো কিন্তু কি হচ্ছে, বিভাজন হয়ে গেছে, দুটো অপত্য নিউক্লিয়াসের সৃষ্টি করেছে। এবং যখনই অপত্য নিউক্লিয়াসের সৃষ্টি হবে, তাহলে দেহটাও এবার কি হবে, মানে এই যে দেহটা, এটা কিন্তু এই মিডিল বরাবর বিভাজিত হয়ে যাবে। তা দুটো ভাগ হয়ে গেল, একেই বলা হচ্ছে দ্বিবিভাজন। আচ্ছা, আমরা অ্যামাইটোসিস কোষ বিভাজন পড়েছিলাম, তো এটা হচ্ছে একটা অ্যামাইটোসিস কোষ বিভাজনেরই উদাহরণ। অ্যামাইটোসিস কোষ বিভাজনের ক্ষেত্রে কি হচ্ছিল, কোনো বেমতন্তুর গঠন হচ্ছিল না, নিউক্লিয়াসের যে পর্দার অবলুপ্তি ঘটছিল না, ডিরেক্ট সেলের বিভাজন হচ্ছিল। তো এক্ষেত্রে তাই হবে, এটা অ্যামিবারা কি করছে, অ্যামাইটোসিস কোষ বিভাজন করে। এবং অ্যামাইটোসিস কোষ বিভাজনে কি হয়, মাতৃকোষের মতো মানে অপত্য কোষের কি হয়, হুবহু তাদের মতন দেখতে হয়। অপত্য কোষগুলি একদম হুবহু মাতৃকোষের মতনই দেখতে হয়। ঠিক আছে, তো এ হচ্ছে অ্যামাইটোসিস সেল ডিভিশনেরই উদাহরণ। এবার আমরা দেখবো বহু বিভাজন। তো বহু বিভাজনটা কি করছে, অ্যামিবাও বহু বিভাজন করে। অ্যামিবা কিন্তু বহু বিভাজন করে, কিন্তু কখন, যখন খুব একটা একদম প্রতিকূল অবস্থা। অনুকূল অবস্থায় দ্বিবিভাজন করবে, কিন্তু যখন খুব প্রতিকূল অবস্থা, তখন কিন্তু সে কি করে, বহু বিভাজন করে। ক্লিয়ার? বহু বিভাজন মেনলি দেখা যায় কাদের ক্ষেত্রে, প্লাজমোডিয়াম বা প্যারামিশিয়াম, এদের ক্ষেত্রে প্লাজমোডিয়াম এবং প্যারামিশিয়াম দুটো উদাহরণ দিলাম। এদের ক্ষেত্রে দেখা যায় বহু বিভাজন। আমি এবার দ্বিবিভাজন বুঝতে পারলাম আমরা, এবার আমরা দেখবো বহু বিভাজনটা কি করে হচ্ছে। বহু বিভাজনের ক্ষেত্রে কি হয়, প্লাজমোডিয়ামের একটা দশা থাকে, সেই দশাটা হচ্ছে ক্রিপ্টোমেরোজয়েড দশা। তো সাপোজ ধরে নাও এটা হচ্ছে সেই প্লাজমোডিয়ামের ক্রিপ্টোমেরোজয়েড দশা। তো এই দশা কি করে, আমাদের যে মানুষের যে আরবিসি থাকে, প্লাজমোডিয়াম কিন্তু মানুষের আরবিসিতেই কিন্তু লালিত পালিত হয়। মানে আমাদের যে শরীরে ম্যালেরিয়া হচ্ছে, প্লাজমোডিয়াম কিসের জীবাণু, ম্যালেরিয়া রোগের জীবাণু। তো আমরা নিজেরাই কিন্তু ম্যালেরিয়া রোগটিকে আমাদের শরীরের মধ্যে লালন পালন করি, এটা কিন্তু মাথায় রাখবা। হ্যাঁ, তো এইটা ধরে নাও সেই প্লাজমোডিয়ামের ক্রিপ্টোমেরোজয়েড দশা। তো এই দশা কি করে, আমাদের যে হিউম্যানের যে আরবিসি থাকে, এটা হচ্ছে আমাদের মানুষের আরবিসি। ঠিক আছে, তো এটা যে হিউম্যানের আরবিসির মধ্যে কিন্তু প্রবেশ করবে এরকম ভাবে। তো প্রবেশ করে গেছে অলরেডি, ধরলাম হিউম্যানের আরবিসিতে প্রবেশ করেছে। তো এই যে দশাটা যখন প্রবেশ করলো, এবার এ ধীরে 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 কিন্তু কি করবে, অপর একটি দশায় প্রবেশ করবে, যে দশাটার নাম হচ্ছে সাইড জয়েন্ট। মানে আমরা পুরুষদের ক্ষেত্রে যেমন কি হয়, মরুলা, তারপরে ব্রাস্টুলা, গ্রাস্টুলা, এরকম ভাবে ধীরে 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 একটা পরিণত আমরা বেবি পাই, তাই তো। তো এদের ক্ষেত্রে কি অনেকগুলো দশা কমপ্লিট করতে হয়। তো ক্রিপ্টোমেরোজয়েড দশাটা এলো, তারপরে সেটা আরবিসির মধ্যে যখন প্রবেশ করলো, ধীরে 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 আরবিসির মধ্যে সে লালিত পালিত হলো, নিয়ে যে দশায় প্রবেশ করলো সেটা হচ্ছে সাইজন দশা। এটা কি বললাম, সাইজন দশা। তো এই সাইজন দশা কি করছে, এবার এই সাইজনটার যে নিউক্লিয়াস থাকে, এই নিউক্লিয়াস কিন্তু কি হয়, 6টা 8টা এরকম ভাবে ডিভিশন হয়ে যায়। নেক্সট কি হচ্ছে, সাইজনটার নিউক্লিয়াস 6 থেকে 8 বার ডিভিশন, 8 বার বিভাজন নিয়ে কি হচ্ছে, যদি বিভাজন হয় তাহলে আরবিসির মধ্যে এখন কি হবে, এরকম অনেক ক্ষুদ্র ক্ষুদ্র সাইজন নিউক্লিয়াস তৈরি হবে, এরকম ক্ষুদ্র ক্ষুদ্র, তাই তো। এবার এই সাইজনটার নিউক্লিয়াস আরবিসি যে হালকা সাইটোপ্লাজমগুলো থাকে, ওই সাইটোপ্লাজমগুলোকে তারা কি করবে, নেবে,
সাইটোপ্লাজম দ্বারা তারা পরিবেষ্টিত হয়ে কি হবে, মেরোজয়েট নামে এক ধরনের দশা তৈরি করবে। এবার যখনই তারা মেরোজয়েট হয়ে গেল, কি হলো, এই যে নিউক্লিয়াস গুলো ছিল এর আশেপাশে সাইটোপ্লাজম গুলো নিয়ে নিল। সাইটোপ্লাজম গুলোকে নেওয়ার পর এরা প্রত্যেকে কিন্তু এবার আলাদা হয়ে গেল, এই একটা আলাদা হলো, এই একটা আলাদা হলো, এরকম ভাবে আলাদা হলো। নিয়ে এরা তখন নতুন নাম হলো এদের নাম হয়ে গেল মেরোজয়েট দশা। এবার যখনই মেরোজয়েট দশা হয়ে যাচ্ছে তখন এরা এবার কি হচ্ছে, এবার এরা আরবিসি ফাটিয়ে বাইরে বেরিয়ে আসছে। এই আরবিসিকে ফাটিয়ে এবার কি হচ্ছে, বাইরে বেরিয়ে আসছে এরকম ভাবে। এভাবেই প্লাজমোডিয়াম কি করছে, নিজের বহু বিভাজনটাকে সম্পন্ন করছে। প্লাজমোডিয়াম এবং প্যারামেসিয়ামও এই একই ভাবে সম্পন্ন করে। ঠিক আছে, এ হচ্ছে বহু বিভাজন। ঠিক আছে, এবার আমরা আলোচনা করব কি, এবার আমরা দেখব কোরকোদ্গম প্রক্রিয়া। এবার আমরা কি দেখব, কোরকোদ্গম প্রক্রিয়া। কোরকোদ্গম নিয়ে তোমরা বুঝতে পারছো, কোরকোদ্গম দেখা যায় ইস্ট এবং দেখা যায় হাইড্রার ক্ষেত্রে। তো ইস্ট এবং হাইড্রার শরীরে কি হয়, ধরে নাও এটা হচ্ছে একটা ইস্টের দেহ বা এটা হাইড্রার দেহ ধরলাম আমি। তো এদের ক্ষেত্রে কি দেখা যায়, এদের যে দেহ থাকে, ঠিক আছে, এদের যে দেহ থাকে এখান থেকে এরকম ভাবে একটা অংশ এরকম ভাবে স্ফীত হয়ে ওঠে, এরকম ভাবে এদের দেহের যে কোনো একটা পার্ট কি হয় এরকম ভাবে স্ফীত হয়ে যায়। এবার ধীরে ধীরে কি হবে, এরা কিন্তু মাতৃদেহের মধ্যে কিন্তু কি হবে, বড় হবে এরকম ভাবে। যখনই কি হবে মাতৃদেহের মতন আকার হয়ে যাবে, এরা তখন কি হবে মাতৃদেহ থেকে এরকম ভাবে আলাদা হয়ে পড়বে। ঠিক আছে, তো এই হচ্ছে কোরকোদ্গম প্রক্রিয়া। এবার এই যে তৈরি হলো এটা, একে বলা হয় কি, কোরক। একে বলা হয় কোরক বা কি, বার্ড। বুঝতে পারলা কিরকম ভাবে কোরকোদ্গম প্রক্রিয়াটা হচ্ছে। প্রথমত কি হচ্ছে, এদের যে মাতৃদেহ, সেই মাতৃদেহের কোন একটা পার্ট হচ্ছে স্ফীত হয়ে উঠছে এরকম ভাবে, ধীরে ধীরে ফুলছে, মোটা হচ্ছে। তো যে পার্টটা এরকম ভাবে ফুলছে এবং মোটা হচ্ছে তাকে বলা হয় কোরক বা বার্ড। এবার এই পার্টটাই মাতৃদেহের মধ্যে বড় হবে এরকম ভাবে, নিয়ে বড় হওয়ার পর একটা দেখা যাবে যে মাতৃকোষ থেকে এটা বা মাতৃদেহ থেকে আলাদা হয়ে পড়ছে, নিজের একটা জীব তৈরি হচ্ছে। হয়ে গেল, তো এ হচ্ছে মাতৃ জীবটা, এই হয়ে গেল অপত্য জীব। একই রকম ভাবে এবার ইস্ট এবং হাইড্রা উভয় কিন্তু এরকম ভাবে নিজের জননটা করে। ঠিক আছে, দুজনে। এ হচ্ছে কোরকোদ্গম প্রক্রিয়া। নেক্সট আমরা দেখব খন্ডি ভবন। বিভাজন প্রক্রিয়া হলো, কোরকোদ্গম হলো, এবার আমরা দেখব খন্ডি ভবন প্রক্রিয়া। খন্ডি ভবন প্রক্রিয়ার ক্ষেত্রে কি হয়, খন্ডি ভবনটা মেইনলি দেখা যায় কার ক্ষেত্রে, স্পাইরোগাইরা। খন্ডি ভবন দেখা যায় কার ক্ষেত্রে, স্পাইরোগাইরা। এর দেহে কিন্তু কি দেখা যায়, এটা দেখা যায় কখন হয়, এটা হয় আঘাতজনিত কারণে। আঘাত জনিত কারণে কিন্তু এটা হয়। মানে স্পাইরার যে দেহটা খুবই সূত্রাকার দেহ, খুবই পাতলা একটা দেহ। তো জলের ধাক্কায় কিন্তু কি হয়, এর দেহটা কিন্তু ভেঙে যায়, মানে খন্ডে খন্ডে বিভক্ত হয়ে যায়। জলের ধাক্কা
বা জলের আঘাতকে কিন্তু এর দেহ সহ্য করতে পারে না, এবং কি হয়, দেহটা খন্ডে খন্ডে ভেঙে যায়, এবং ওই খন্ড থেকেই নতুন স্পাইরোগাইরা তৈরি হয়। ঠিক আছে, কেমন ভাবে হচ্ছে দেখো। এটা ধরে নাও একটা স্পাইরোগাইরার দেহ, ক্লিয়ার। ধরে নাও এখানে জলের আঘাত লাগলো, এই তিনটি অংশ কিন্তু ভেঙে গেছে, এরকম ভাবে এই তিনটি অংশ কিন্তু ভেঙে গেছে। এবার এই যে অংশগুলো, তিনটা অংশ ভেঙে গেল, এদেরকে বলা হয় সেপ্টা। কি বলা হয় এদেরকে? এদেরকে বলা হয় সেপ্টা। এই যে এইটাকে বলা হবে সেপ্টা। তো এখন এবার অংশটা কেমন লাগবে দেখতে? এরকম। তো এখান থেকে কি হচ্ছে, নতুন স্পাইরোগাইরা তৈরি হচ্ছে। বুঝতে পারলে? ধরে নাও আঘাত লেগেছে, স্পাইরোগাইরা এই দেহটা এখন তিনটি খন্ডে এরকম ভাবে ভেঙে গেছে। তো এই যে তিনটি খন্ড ভেঙে গেল, এই তিনটি খন্ড থেকে আবার কি হচ্ছে, তিনটি অপত্য স্পাইরোগাইরা তৈরি হয়েছে। ঠিক আছে, ক্লিয়ার? এ হচ্ছে খন্ডীভবন প্রক্রিয়া। খন্ডীভবন প্রক্রিয়া কার মাধ্যমে হচ্ছে? আঘাতজনিত কারণে। এবং কার দেহ হচ্ছে? স্পাইরোগাইরার দেহ হচ্ছে। কারণ স্পাইরোগাইরার যে সূত্রাঘাত দেহ, এ কিন্তু জলের আঘাত বা কোনো হালকা আঘাতকে কিন্তু সহ্য করতে পারে না, এবং তার দেহটা খন্ডে খন্ডে বিভক্ত হয়ে যায়, এবং সেই খন্ড থেকেই অপত্য স্পাইরোগাইরা তৈরি হয়। আশা করি এবার ক্লিয়ার হলো জিনিসটা। খন্ডীভবন প্রক্রিয়া আমাদের কমপ্লিট হলো। এবার আমরা দেখবো রেণু উৎপাদন। তো এই যে রেণু উৎপাদন প্রক্রিয়াটা মেনলি দেখা যায় কাদের দেহে? উদ্ভিদের দেহে। ঠিক আছে, কাদের দেহে দেখা যায়? উদ্ভিদের দেহে। যারা একটু নিম্ন শ্রেণীর যারা উদ্ভিদ, বা হ্যাঁ নিম্ন শ্রেণী না হলেও বেশিরভাগ উদ্ভিদই কিন্তু রেণু উৎপাদনের দ্বারাই কি করছে? জনন করছে। তো কারা করে? ফার্ন, মস, ফাইটোপথেরা, ফাইটোপথেরা, এরা কিন্তু কি করে? রেণু উৎপাদনের মাধ্যমে জনন করে। ঠিক আছে, তো কিরকম ভাবে করে? এরা যেখানে তাদের রেণুটাকে সঞ্চয় করে রাখে সেটাকে বলা হয় স্পোরাঞ্জিয়াম। ধরে নাও এখানে এরকম ভাবে তারা তাদের রেণুটাকে সঞ্চয় করে রেখেছে। তো যে জায়গাতে তারা রেণুটাকে সঞ্চয় করে রেখেছে, এই যে এই জায়গাটা, একে বলা হয় স্পোরাঞ্জিয়াম। এবং এটা হচ্ছে, এর মধ্যে কি আছে? স্পোরাঞ্জিয়ামের মধ্যে কি আছে? স্পোর বা রেণুগুলো আছে। ঠিক আছে, এবার কি হয়, এই স্পোরের যে স্পোরাঞ্জিয়ামের প্রাচীরকে ফেটে কি হয়, এই রেণুগুলো বাইরে বেরিয়ে আসে এরকম ভাবে। বাইরে বেরিয়ে আসে, এবং এই যে রেণুগুলো বাইরে বেরিয়ে আসলো, এখান থেকে নতুন ফার্ন বা মস বা ফাইটোপথেরা, হ্যাঁ, এরা কিন্তু তৈরি হবে। ক্লিয়ার? তাহলে এটা বুঝতে পারলাম রেণু উৎপাদনের মাধ্যমে কি হচ্ছে। স্পোরাঞ্জিয়াম মানে তারা যেখানে রেণুটাকে সঞ্চয় করে রাখছে, ম্যাচিওর যেখানে হচ্ছে রেণুগুলো, সেটাকে বলা হয় স্পোরাঞ্জিয়াম। এবার একটা যখন দেখা যায় যে এরা এবার বাইরে বেরিয়ে আসার চেষ্টা করছে, তখন স্পোরাঞ্জিয়ামের প্রাচীরটা ফেটে যায়, নিয়ে এই স্পোরগুলো বা রেণুগুলো বাইরে বেরিয়ে আসে, এবং এখান থেকে নতুন কি হচ্ছে? ফার্ন, বা যেটা মসের হয় তাহলে মস বা ফাইটোপথেরা তৈরি হয়। ক্লিয়ার? রেণু উৎপাদন হলো কমপ্লিট। এবার আমরা নেক্সট এবং সব থেকে লাস্ট যেটা আমরা দেখবো, পুনর উৎপাদন প্রক্রিয়া। এটা অনেকটাই ওই খন্ডীভবন প্রক্রিয়াটারই মতনই। ঠিক আছে, এটা অনেকটাই কার মতন? ওই খন্ডীভবন প্রক্রিয়ার মতনই।
পুনরুৎপাদন। পুনরুৎপাদন দেখা যায় কার ক্ষেত্রে? প্ল্যানেরিয়া। কার ক্ষেত্রে দেখা যাচ্ছে? প্ল্যানেরিয়া, বা যাকে আমরা কি বলি? চ্যাপ্টা কৃমি বলি, চ্যাপ্টা কৃমি বা প্ল্যানেরিয়া। চ্যাপ্টা কৃমি লিখে দিই এখানে, চ্যাপ্টা কৃমি। তো এদের ক্ষেত্রে কি হয়, যদি কোনো কারণে এদের ধরে নাও এটা একটা প্ল্যানেরিয়ার দেহ, তো এটা যদি কোনো কারণে কি হয়ে যায়, কেটে যায় বা খন্ডে ভেঙে যায়, ঠিক আছে, দেহটা যদি আলাদা হয়ে যায়, তো এখান থেকে কি হবে, এখন দেহটা কেমন হবে? এরকম ভাবে হয়ে যাচ্ছে, এই পার্টটা এরকম থাকছে, এই পার্টটা এরকম থাকছে এবং এই পার্টটা এরকম থাকছে। তো এখান থেকে আবার কি হবে, নতুন প্ল্যানেরিয়ার সৃষ্টি হবে এরকম ভাবে। এ হচ্ছে পুনরুৎপাদন প্রক্রিয়া, ঠিক আছে। কোনো কারণে যদি খণ্ডিত হয়ে যায় বা যদি জীবের দেহটা মানে চ্যাপ্টা কৃমির দেহটা যদি কেটে যায়, তাহলে কিন্তু ভেবো না যে ওই চ্যাপ্টা কৃমিটা মরে গেল। ওখানে যে কাটা অংশ, ওই কাটা অংশ থেকেই কিন্তু তারা কি করবে, আবার পুনরুৎপাদন কিন্তু করে নেবে নিজের দেহটাকে। বরঞ্চ কি হতো, একটা থেকে যখন 3টে হয়ে গেল, যদি 4টে কাটতো 4টে হতো, 5টা কাটলে 5টা, ঠিক আছে। তো এই আমরা কি পয়েন্ট দেখলাম? বিভাজন কমপ্লিট, খন্ডিভবন, কোরকোদ্গম, রেণু উৎপাদন, এবং লাস্ট দেখলাম আমরা কি? পুনরুৎপাদন। পুনরুৎপাদনটা অনেকটাই ওই খন্ডিভবনের মতনই, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের আজকের লেকচার। অযৌন জননটা পুরোপুরি একদম কমপ্লিট হলো। নেক্সট লেকচারে আমরা চালু করবো যৌন জননটা। তো আজকে যদি এই যে টপিকটা আমরা আলোচনা করলাম, মেনলি এই অযৌন জননের যে পদ্ধতিগুলো, প্রত্যেকে কিন্তু মনে রাখবে যে কোন জীব কিভাবে অযৌন জনন করছে। যদি তোমাকে এখানে বলে দেয় যে কোরকোদ্গম প্রক্রিয়ার দ্বারা কোন জীব অযৌন জনন করে বা জনন করে, তো উত্তর কি হবে? ইস্ট বলতে পারো বা হাইড্রা বলতে পারো। এই প্রশ্ন কিন্তু তোমাদের মাধ্যমিকে এখন এবছর দিয়েছিল, মাধ্যমিক 2025 দিয়েছিল কিন্তু কোশ্চেনটা। তো এইরকম কোশ্চেনকেও দিয়ে দেবে। তাই কোন জীব কোন পদ্ধতিতে জনন সম্পন্ন করছে এগুলো কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে। তো আজকের লেকচারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ছিল। তো এই ছিল আমাদের আজকের লেকচার। যদি কোনো প্রবলেম হয় তো অবশ্যই আমাদের কমেন্ট বক্স জানাবে, যে কোনো প্রবলেম হলে তোমাদের আজকের টপিক সম্বন্ধে। এবং যদি আমাদের আজকের ভিডিও তোমাদেরকে ভালো লাগলো, লাইক দিয়ে আমাদের আগ্রহকে বাড়াবে, এবং এরকমই ভিডিও যাতে তোমাদের কাছে আরো পৌঁছে যায়, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল নোটিফিকেশনটাকে অল করে রাখবে। দেখা হচ্ছে আবার পরের লেকচারে। আজকের ক্লাসের জন্য থ্যাংক ইউ।